নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল হোক। চক্ষু বিজ্ঞানাদি উপেক্ষা সহগত হয় কেন? উপাসিকা মায়া বড়ুয়া আসছেন? আসেন না, এখন থেকে নাম ডাকতে হবে সবার। প্রেজেন্ট খাতা একটা নিতে হবে। কি জন্য আসে নাই, কেন আসে নাই, সব কপি বের করতে হবে, তাহলে ঠিক আছে না? ইন্দ্রা বড়ুয়া, চক্ষু বিজ্ঞানাদি উপেক্ষা সহগত হয় কেন, এই প্যারাটা পড়েন। চক্ষু বিজ্ঞানাদি উপেক্ষা সহগত কেন? চক্ষু বিজ্ঞান, শ্রোত্র বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান এবং জিহ্বা বিজ্ঞানে বাস্তব এবং আলম্বন দুর্বলভাবে সম্মিলিত হয়। এই জন্য মনোরম অমনোরম উভয়বিধ আলম্বনে এইসব বিজ্ঞান উপেক্ষা বেদনা সহগত। অর্থশালিনীতে বুদ্ধ ঘোষ বলেন যে চারিবাস্ত রূপ অর্থাৎ চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা উপাদানারূপ। নম্বর একটা ঠিক আছে। রূপ শব্দ গন্ধ রস এই চারিটিও উপাদানারূপ। উপাদান রূপের সহিত উপাদান রূপের মিলন সংঘর্ষণাকারে উৎপন্ন হয় না। এই জন্য এই বিভাগ বিজ্ঞান চতুষ্টয় উপেক্ষা সহগত। এটা পর্বপন্থা কায় বিজ্ঞান দুঃখ বা সুখ সহগত। এটা বুঝেনি আগে, এটা বুঝছেন? উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝছেন? মনোরম সৌন্দর্য মনোরম সৌন্দর্য উভয়বিধ আলম্বনের বিজ্ঞান উপেক্ষা সহগত। উপাসক নয়ন বাবু ইয়া করেন তো, যা বুঝছেন বলেন তো। এখানে চক্ষু বিজ্ঞান, শ্রোত্র বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান এবং জিহ্বা বিজ্ঞান বাস্তু এবং আলম্বন, বাস্তু অথবা আলম্বনের দুর্বলভাবে সম্মিলন হয়।
তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের চক্ষু বিজ্ঞানের জন্য যদি আমরা হিসাব করি যে বান্তে চক্ষু, তারপর আপনার আলম্বন, এই যে দুইটার চক্ষু আর রূপ, আর এই দুটার যে মানে সম্মিলন, এটা অনেক সময় স্পষ্ট হয় না। হয়তো এখানে আলো নাই, অথবা ওই জিনিসটা ঝাপসা, অথবা ভালোভাবে দেখতে না পারা, বা চোখের মধ্যে ভালোভাবে গ্রহণ না হওয়া আর কি। তেমনি তেমন বলতে আমাদের সূত্র বিজ্ঞানটাও সেম। কোন একটা জিনিস আমরা একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে না হলে এটা আমরা শুনতে পাই না, অথবা মানে আমার কানের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ওটা বাস্তবতা, যদি আমার কানের মধ্যে কোনো পর্দার বা বাস্তুর যে বিষয়টা, ওটার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো একটা বিষয় ভালোভাবে শোনা যায় না। তারপর ঘ্রাণ বিজ্ঞান, ধরেন আমাদের সব কোন একটা বিষয়ের সুগন্ধ হোক বা দুর্গন্ধ হোক, ওই জিনিসটা আমার যদি বাস্তুগত সমস্যা থাকে আমার নাকের মধ্যে, তখনও এটা ডিস্টার্ব থাকে, অথবা অসুস্থতার কারণে হইতে পারে এটা, বা দূরত্বের কারণেও হইতে পারে এটা। বিজ্ঞানটা দুর্বল, মানে আলম্বন বা বাস্তু দুর্বলতার কারণে এটা এই সমস্যাটা হতে পারে। এই জন্য মনোরম অমনোরম উভয়বিদ আলম্বনে, এটা খুব ভালো, সুখকর হইলেও বা দুঃখকর হোক, এই আলম্বনটা এই মানে এইসব বিজ্ঞান উপেক্ষা বেদনা সহগত। এই জন্যই বানতে এখানে বিজ্ঞানটা উপেক্ষা বেদনা সহগত বলা হচ্ছে এখানে। মানে যদি আপনি ভালো করে শুনতে না পারেন, তাহলে এটার মধ্যে আপনার আনন্দ বা দুঃখ পাওয়ার মতো কোনো কিছু থাকে না, বাদ দেন, এরকম একটা উপেক্ষা চলে আসে আর কি। আমার মনে হয় এইভাবে বোঝাচ্ছে বিষয়টা। এগুলো অবশ্য আমরা আলোচনা করে আসছি, এর আগের আলোচনাগুলোতে এগুলো ছিল। আর একটু ক্লিয়ার হয়ে যাবেন, প্রত্যেকটা অর্থের সঙ্গে, প্রত্যেকটা শব্দের অর্থের সঙ্গে একটু একটু করে আমরা পরিচিত হয়ে নিই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এনি আক্ষরিকভাবে মানে একটা লাইনের মধ্যে প্রত্যেকটা অক্ষর বুঝিয়ে বুঝিয়ে একটা লাইন ক্লিয়ার করো, এইভাবে এভাবে এনি। মানতে এনে চক্ষু বিজ্ঞানের ব্যাখ্যা সহগত কেন? অর্থাৎ এটা আমরা আলোচনা করব যে চক্ষু বিজ্ঞানাদি মানে ওই যে পঞ্চবিজ্ঞান যেগুলা, ওগুলা উপেক্ষা সহগত কেন বলেছে এটা। তো চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান। চক্ষু বিজ্ঞানটা আমরা জানি মোটামুটি সবাই। চক্ষু বিজ্ঞান হচ্ছে যে অর্থাৎ চোখ, আর আলম্বন হচ্ছে রূপ এবং মনস্কার। এই তিনটার সম্মিলনে যে চিত্রটা উৎপন্ন হয় সেটা হচ্ছে চক্ষু বিজ্ঞান। ঠিক শ্রুত বিজ্ঞান আন শব্দ এবং মনস্কার, ওই তিনটার সম্মিলনে যেটা উৎপন্ন হয় সেটা শ্রুত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান। তো এগুলো হচ্ছে সেম, এবং বাস্তু এবং আলম্বন দুর্বল ভাবে সম্মিলিত হয়। অর্থাৎ বিজ্ঞান মানে বিজ্ঞানটা উৎপন্ন হওয়ার আগে, অর্থাৎ চক্ষু বিজ্ঞানের, আমি একটা উদাহরণ দিয়ে বলি, চক্ষু বিজ্ঞানের বাস্তু অর্থাৎ আমার চোখের আর আলম্বন আর মনস্কার, এই তিনটার মধ্যে যদি কোনো একটার যদি অভাব হয় বা কোনো একটা বা আলম্বন, আমি যেটা রূপটা দেখেছি ওটা যদি মানে সুস্পষ্ট না হয়, বা হয়তো বা আমি আমার চোখের রিয়ার কারণে হয়তো আমি রূপটা ঠিক মতো দেখতে পারলাম না, আর হয়তো আমার এর দ্বারা রূপ ছিল না, না থাকলেও ওইটা মানে মিউট হয়ে গেছে। এখন ঠিক আছে মানতে? তো সেজন্য বলেছে এই জন্য মনোরম অমনোরম উভয় বিধ আলম্বনে এইসব বিজ্ঞান উপেক্ষা বেদনা সহগত হয়। তো এটা এই কারণেই, এটা তো লাইনটা আমরা আলোচনা করে ফেলেছি উপরে, মনোরম অমনোরম উভয় বিধ আলম্বনে এইসব বিজ্ঞানের
উপেক্ষা বেদনা সহগত। পান্তেন ঠিক আছে। চক্ষু বিজ্ঞান আদি এখানে 4টা বুঝতে হবে, কায় বিজ্ঞান বাদ দিয়ে। এখানে 4টা উপেক্ষা সহগত কেন, 4টার কথাই উল্লেখ আছে। হ্যাঁ, চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান এবং জিহ্বা বিজ্ঞানে বাস্তু এবং আলম্বন, বাস্তু এবং আলম্বন। আমাদের দীপেন বাবু কালকে বাস্তু কথা বলছিলেন, বাস্তু কাকে বলে বলেন তো দীপেন বাবু? বাসস্থান বা আশ্রয়স্থল। কার বাসস্থান, কার আশ্রয়স্থল? ইন্দ্রিয়। আচ্ছা, যেমন চোখের বাসস্থান, এটা চোখের বাসস্থান, চোখের জায়গা, চোখ থাকার জায়গা, এটা কানের বাসস্থান। হ্যাঁ, বিশেষ করে যেটা প্রসাদ রূপ, চক্ষু প্রসাদের বাসস্থান, এই জায়গাটা এরিয়া, ওই এরিয়াটাকেই মূলত বাস্তু বলা হয়। বা সেন্সর বলি আমরা এখনের ভাষায় হচ্ছে সেন্সর। ওই চক্ষু সেন্সর থাকার জায়গাকেই চক্ষু বাস্তু বলা হয়। বাস্তু দুর্বল অথবা আলম্বন দুর্বল। বাস্তু দুর্বল কিরকম হতে পারে? কানের মধ্যে যদি আমি ব্যতিক্রম কিছু লাগাই রাখি, যেমন আমি তুলা বা কিছু একটা ঢুকাই রাখি, কানে শব্দ নিরোধক ঢুকে রাখলাম, আমি তখন আর শুনবো না, বা শুনছি একটু একটু, কিছু বুঝি নাই, এটা তার মানে এটা আমার বাস্তু দুর্বল। চোখের মধ্যে আমি কিছু একটা লাগিয়ে রাখছি, উপরে পদ্মজাতীয় কিছু একটা লাগিয়ে রাখছি, দেখতেছি না, অথবা চোখ ঝাপসা হয়ে গেছে, অথবা চোখের মধ্যে ছানি পড়ছে, অথবা চোখ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাইলে এটা বাস্তু দুর্বল। এক আলম্বন দুর্বল হচ্ছে যে ওই আলম্বনও অনেক সময় ভালো করে সুস্পষ্ট হয় না, অনেক দূর থেকে দেখার কারণে বা কাছে থেকেও বিভিন্ন কারণে আমরা ওই বিষয়গুলো ভালো করে দেখতে পাই না। অনেক সময় খুব পরিষ্কার আলম্বন, কিন্তু আমার ঠিকঠাক মনোযোগ না থাকার কারণেও বাস্তুও দুর্বল হয়ে যেতে পারে, অথবা আলম্বনও দুর্বল হয়ে যেতে পারে মনস্কার ঠিকঠাক উপস্থিত না থাকার কারণে। সবকিছু মিলিয়ে এগুলো এরকম হতে পারে। দুর্বলভাবে এদের সম্মিলন ঘটে, যে কোনো কেউর দুর্বল সম্মিলন হইলে এজন্য মনোরম অমনোরম উভয়বিধ আলম্বনে এইসব বিজ্ঞান উপেক্ষা বেদনা সহগত হয়। এই 4টা, কিন্তু 5টা না, 4টা। কয়টা? 4টে উপেক্ষা সহগত হয়। চারিবাস্তু রূপ, চারিবাস্তু এবং রূপ বা কি, চারিবাস্তু রূপ বা আলম্বন। চারিবাস্তু রূপ বা আলম্বন অর্থাৎ চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, উপাদারূপ। এই 4টা হচ্ছে যে উপাদারূপ। উপাদারূপ কাকে বলে? নয়ন বাবু, উপাদারূপ কাকে বলে? উপাদারূপটা তো ভুলে গেছি। দীপেন, উপাদারূপ কাকে বলে?
তো যায় না, ওই নিচে কিন্তু ঠিক আছে এটা টিকাটা পড়ে ফেলেন। চতুর্বিধ মৌলিক রূপ জড়শক্তি ভূতরূপ বা মহাভূত, এই মহাভূত উৎপন্ন রূপ উপাদারূপ। হ্যাঁ, বলেন এবার বাবু, উপাদারূপ কাকে বলে? চতুর্বিধ মৌলিক রূপ জড়শক্তি ভূতরূপ বা মহাভূত, এই মহাভূত উৎপন্ন রূপ উপাদারূপ। আচ্ছা বলতে স্যার, এই মহাভূত রূপের সম্মিলনে যে রূপের সৃষ্টি হয় তাকে উপাদারূপ বলে। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমি নর্মাল ভাবে এমনি বললে পারতাম, আপনাদেরকে এরকম বলে বলে কষ্ট করে করে করাচ্ছি কেন? মনে থাকার জন্য বলতে। হ্যাঁ হ্যাঁ, মানে প্রশ্ন আপনাদের থেকে উৎপত্তি না হলে এটার প্রতি আকর্ষণ থাকে না, বুঝছেন না? আমরা তো এখন যদিও বা পঞ্চশীল আপনাদেরকে এগুলো মুখস্থ টুখস্থ বানাই ফেলছি, আপনারাও প্রার্থনা করতেছেন, এটা কিন্তু আসলে সিস্টেম এরকম না। এটা সিস্টেমটা হচ্ছে যে দুঃখ কষ্ট যন্ত্রণা দেখাই দেওয়া, তারপরে দেখাই দেওয়ার পরে ওরা নিজেরাই প্রশ্ন করবে এটা থেকে কি কোনো মুক্তির উপায় আছে নাকি? আছে তো, কিভাবে আছে? এরকম 5টা বিষয় আছে, এগুলো পালন করলে এগুলো থেকে আপাতত মুক্ত থাকা যায়, ভালো থাকা যায়, সাংসারিকভাবে একটু স্বস্তি পাওয়া যায়। কি সেটা? আমাকে একটু দেন না, আমাকে একটু দেন না, যখন আরাধনা করে তখন পঞ্চশীল দেওয়ার নিয়ম। আমরা তো এটা ট্রেডিশন বানাই ফেলছি, বুঝছেন না? এরকম প্রত্যেকটা কিছু প্রার্থনা করলে যখন দেওয়া হয় তখন এটা তার কাছে গুরুত্ব থাকে। যাচি যাচি দিলে এইতে কদিনের কোনো দাম নাই, মূল্যও নাই। এই জন্য মানে আমি আপনাদেরকে ইচ্ছে করেই এগুলো ইয়ে করতেছি, যে অনেক কিছু আমি জানলেও মানে একটু ইয়ে করি, অনেক সময় আমি জানি না, না জেনে আপনাদের থেকেও জানতে চেষ্টা করি, আর অনেক সময় জানলেও একটু আকর্ষণ বাড়ানোর জন্য এরকম করি। হ্যাঁ, তাহলে উপাদারূপ হচ্ছে যে চারি মহাভূত থেকে যা উৎপন্ন হয় এগুলোকেই ভূত উৎপন্ন রূপ বলা হয়। চারি মহাভূত উৎপন্ন রূপ বা ভূত উৎপন্ন রূপ, আচ্ছা, বা উপাদারূপ মানে চারি মহাভূত থেকে উৎপন্ন হয়েছে বলে উপাদা মানে উৎপন্ন, চারি মহাভূত উৎপন্ন রূপ, এটাকে শর্টকাটে বলা হয় উপাদারূপ। এই চারিটি উপাদারূপ, রূপ শব্দ গন্ধ রস, এই চারটিও উপাদারূপ। তাহলে আমাদের চক্ষু, শ্রুত, ঘ্রাণ, জিহ্বা এই 4টা উপাদারূপ। আবার এদের সঙ্গে যেটা সংমিশ্রিত হচ্ছে রূপ শব্দ গন্ধ রস, এই 4টিও উপাদারূপ। রূপ শব্দ গন্ধ রস এই 4টিও উপাদারূপ। আচ্ছা, এই শব্দ কি চারিধাতুগত উৎপত্তি? কিভাবে প্রমাণ? শব্দ কি চারিধাতু থেকে উৎপত্তি? দীপেন বাবু, হ্যাঁ মানতে। কিভাবে প্রমাণ? আমাদের উপাসক জ্ঞানেশ্বর সিংহ, যদি হয় তাহলে কিভাবে? বলতে এটা উৎপত্তি যে ওই যে কার্যকারণ নীতির কারণে, শব্দটা কিসের মাধ্যমে? আমার কানের দ্বারা। কানটা কিভাবে? এভাবে যখন মিলাতে যায় তখন সেটা চারিভূত অবশ্যই না, চারিভূত থেকে। এটা আমি শুনতেছি না, অন্য ব্যাপার। শব্দ উৎপন্ন হওয়ার ব্যাপারটা, এটা কি চারিধাতু দিয়ে উৎপত্তি হয় শব্দটা? অবশ্যই চারিধাতু দিয়েই হয়। হ্যাঁ, যেখানে এই চারিধাতুর সংমিশ্রণ অবস্থা নাই সেখানে শব্দ প্রবাহ, শব্দ তরঙ্গগুলো থাকে না। হ্যাঁ, প্রবাহিত হয় না। আমাদের যে নেটওয়ার্কিং ব্যবস্থা হইতে শুরু করে যাবতীয় সবকিছু, এগুলো এই যে শব্দগুলো আমাদের নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট যাচ্ছে, কিছু শব্দ নিরোধক রুম আছে, এগুলোতে আপনি কথা বলেন বসে আর বাইরে যাচ্ছে না কথাগুলো। কেন? এটা এই বায়ুর তরঙ্গ যেটা আছে
শব্দ তরঙ্গ, হ্যাঁ, এটা ইয়ে হয়ে যাবার কারণে, অফ হয়ে যাবার কারণে, এবং চারিধাতু সংঘর্ষণেই এই শব্দের সৃষ্টি। বাতাস যখন খুব জোরে জোরে বইতে থাকে তখন একটা শোঁ শোঁ করে আওয়াজ তৈরি হয়। যাই হোক, আমরা শব্দ রূপ পড়তে গিয়ে আরো ভালো করে 28 প্রকার রূপের মধ্যে শব্দ আছে না, তখন আরো জানবো ভালো করে। এখানেও সেটা লেখা আছে তো বানতে, কোন জায়গাতে? টিকার মধ্যে আছে না, চতুর্বিধ মৌলিক রূপ, অর্থাৎ জড়শক্তি, ভূতরূপ বা মহাভূত। অর্থাৎ চতুর্বিধ মৌলিক রূপ। মহাভূত কোনটা? পৃথিবী ধাতু, আপধাতু, তেজধাতু, বায়ু ধাতু, এগুলা হচ্ছে যে চারি মহাভূত। এই মহাভূত মানে কি? মৌলিক রূপ মানে কি? মৌলিক মানে হচ্ছে উপাসক জ্ঞানচন্দ্র সিংহ কি বলে, উনি মাস্টার তো। উপাসক মৌলিক রূপ মানে কি? জ্ঞানচন্দ্র সিংহ মৌলিক কোন মানে যেটা উৎপত্তি স্থল, যেটা মৌলিক মানে খুব বেস, যেটা ওইটাকেই বলা হয়, যেটা থেকে উৎপত্তি, মূল যেটা বলি, হ্যাঁ মূল শিকড় যেটা, ওইটাই মৌলিক। যৌগিক তো জানেন, যৌগিক মানে কি? যুক্ত। যৌগিক মানে হচ্ছে যে আরো অন্য বিষয়ের সংযোগ আছে, আর মৌলিক হচ্ছে যে অন্য কোনো বিষয়ের সংযোগ নাই। শুধু যখন পঠবী বলবো, এই পঠবীতে অন্য কোনো বিষয়ের সংযোগ নাই। শুধু যখন আপ বলবো, অন্য কোনো বিষয়ের সংযোগ নাই। শুধু যখন তেজ বলবো, এভাবে চারটা বললে আলাদা আলাদা করে, তখন অন্য কোনো বিষয়ের সংযোগ নাই। তবে এরা কখনো আলাদা করে থাকার যোগ্যতা এদের নাই, যেহেতু অবিনিবার্য রূপ, এগুলোকে কখনো বিভাজন করা কারো পক্ষে সম্ভব হবে না, সম্ভব না। কিন্তু এমনি আমরা বোঝার জন্য এই মৌলিক রূপ বলে বোঝানো হয়েছে আর কি। এই চারটা মৌলিক, এগুলো একক এককভাবে, এরা প্রত্যেকে আলাদা আলাদা বিষয়। আপধাতু, বায়ুধাতু, তেজধাতু, হ্যাঁ, এই চারটা এগুলো মৌলিক রূপ। এই মৌলিক রূপ বা জড়শক্তি, মৌলিক রূপ বা জড়শক্তি, এখানে একটু করে খুব ভালো করে বুঝে নেন। উপাসক নয়ন বাবু, আমরা আগে একবার আপনাকে বলছিলাম যে চারিধাতু এটা কি রূপ ইয়ে নাকি প্রধাত্ব নাকি অপ্রধাত্য? এখানে তার প্রমাণ আছে, এখানে কোনো প্রধাত্ব না, এটা একটা শক্তি। হ্যাঁ, এটা কোনো প্রধাত্ব নয়, এটা শক্তি, এটা জড়শক্তি, বুঝছেন? এটা কোনো ঈশ্বর প্রদত্ত, খোদা প্রদত্ত, গড প্রদত্ত বা ওই জাতীয় কোনো সৃষ্টিকর্তার প্রদত্ত কোনো কিছু না, এটা জড়শক্তি। জড় জিনিস, জড় থেকেই এই শক্তি, এটা কোনো জীবনের, কোনো জীবের শক্তি এটা নয়। চতুর্বিধ মৌলিক রূপ, ভূতরূপ বা মহাভূত, যে কোনো নামে বললেই আপনারা ওই বিষয়টাকেই বুঝবেন, চারি মহাভূতকেই বুঝবেন। এই মহাভূত উৎপন্ন রূপ উপাদারূপ, এই চারি মহাভূত দিয়ে যা যা কিছু উৎপত্তি হয়েছে, এগুলোকে বলা হয় ভূত উৎপন্ন রূপ বা উপাদা রূপ। ষষ্ঠ পরিচ্ছেদের মধ্যে রূপ সংগ্রহের মধ্যে এটা ভালো করে দেখা যাবে বলে এখানে আমাদেরকে জানানো হয়েছে, আমরা সেখানে গিয়ে ভালো করে জানবো।
বাস্তু হৃদয় তৃতীয় পরিচ্ছেদে দ্রষ্টব্য। উপাদারূপের সঙ্গে রূপ, শব্দ, গন্ধরস, স্পর্শ মানে আধ্যাত্মিক এবং বাহ্যিক ভাবে এই চারটার সঙ্গে চারিটি উপাদারূপ, এই উপাদারূপের সহিত উপাদারূপের মিলন সংঘর্ষণ আকারে হয় না। সংঘর্ষণ আকারে হয় না মানে কি? একটা সাথে আরেকটা মানে পরস্পরের আঘাত হয় না। হ্যাঁ, মানে সংঘর্ষণ আকারে হয় না। আরেকটু পরে গিয়ে বুঝবো। যেমন আমাদের কায়ের সঙ্গে কোনো একটা কিছুর এরকম সংঘর্ষণ হতে হয়। হ্যাঁ, যেমন চোখের সঙ্গে এটা সংঘর্ষণ হতে হয় না, যদিও আমরা স্পর্শ বলছি, এটা দেখা দেখির কার্যক্রম, অনেক দূর থেকে এটা হতে পারে। ঠিক আছে। তারপরে এগুলোর একটা সুন্দর করে উদাহরণ আছে, এই উদাহরণগুলো আমার কাছে জানা নেই। যেমন আমি সাধারণভাবে জানি যে জিহ্বার সঙ্গে রসের সরাসরি সম্পর্ক হচ্ছে, সংঘর্ষণ হচ্ছে, তাই তো? কিন্তু এখানে বলতেছে যে সংঘর্ষণ আকার উৎপন্ন হয় না। তারপরে এগুলোর একটা সুন্দর ব্যাখ্যা আছে, আমি ভুলে গেছি, এর মনে আছে কিনা কি জানি। সংঘর্ষণ আকারে উৎপন্ন হয় না, এই জন্য এই বিপাক বিজ্ঞান চতুষ্টয় উপেক্ষা সহগত। উপাদারূপের সহিত সংঘর্ষণ আকারে উৎপন্ন হয় না। বুঝছি। আরগুলো হবে মানে উপেক্ষা সহগত মানে ইয়ার সঙ্গে এই বিজ্ঞানের জায়গায়, তখন এটা সংঘর্ষণ আকারে হয় না, পুরোপুরি সংঘর্ষিত হয় না, অন্য সময় হবে। সংঘর্ষিত হইলে তো এটা তখন ওই জায়গাগুলোতে যাবে, ওটা সংঘর্ষণ আকারে উৎপন্ন হয় না বলে এই চারটা উপেক্ষা বিজ্ঞান। কিন্তু কায়ু বিজ্ঞান এই জায়গাতে হইলেও তখনও এটা সংঘর্ষ হয়, এই জন্য কায়ু বিজ্ঞানের মধ্যে উপেক্ষা সহগত নাই, সুখ সহগত এবং দুঃখ সহগত আছে কায়ু বিজ্ঞানে। পাইছেন? আমরা বইয়ে যেটা বলা আছে এটা সুখ সহগত এবং দুঃখ সহগত। সংঘর্ষণ আকার উৎপন্ন হয় না, এটা সংঘর্ষণ আকারে উৎপন্ন হইতেই হয় সবসময়। কায়েরটা সবসময় সংঘর্ষণ আকারে উৎপন্ন হতেই হবে, কিন্তু এই চারটা সংঘর্ষণ আকারে উৎপন্ন হয় না, সেজন্য উপেক্ষা সহগত থাকে। আচ্ছা, আমরা তো এগুলো বিভিন্ন খণ্ডে খণ্ডে আলোচনা করে ফেলেছি, মূল বিষয়টা অনেকজনে বুঝবে না। এখন কি আলোচনা করবেন? নয়ন বাবু, এটা পুরোটা একটু বুঝাই দেন তো সবার জন্য করে। মানে উপর থেকে আসবো নাকি এখানে বলবো? হ্যাঁ, বলেন। আমরা একটা নিয়ে বললে বাকিটা তো মনে হয় বুঝে যাবে। চক্ষু নিয়ে বললে বা এখানে আমাদের পঞ্চবিজ্ঞানের মধ্যে বলতে এখানে চারটাকে দেখানো হচ্ছে কায় বিজ্ঞান বাদ দিয়ে আর কি। তো চক্ষু বিজ্ঞান, শ্রোত্র বিজ্ঞান আর ঘ্রাণ বিজ্ঞান এবং জীব বিজ্ঞানের বাস্তু এবং আলম্বনের দুর্বল ভাবে সম্মিলিত হয়। এই যে একটু আগে যেটা আমরা সবাই বললাম যে মানে বাস্তু দুর্বলতা অথবা আলম্বন দুর্বলতার কারণে যেটুকু বিজ্ঞান উৎপন্ন হয়, এই জন্য এই বিজ্ঞানটা আমাদের বা এই আলম্বনটা আমাদের মনোরম বা অমনোরম উভয়বিধ আলম্বনে এইসব বিজ্ঞান উপেক্ষা বেদনা সহগত হয়। তো এখন একটা জিনিস আপনি যদি পুরোপুরি না দেখেন বানতে, তাহলে কিন্তু ওইটা সম্পর্কে আপনার কোনো সুখ দুঃখ বা এরকম কোনো কিছু উৎপন্ন হওয়ার সুযোগ নেই। আর এটা উপেক্ষিত ভাবে আপনি ওখান থেকে সরে যাবেন, যেহেতু এটা বিজ্ঞান চিত্র, মানে খুব অল্প ছোট একদম কণিকার একটা বিষয় এখানে। এই জন্য এখানে বিজ্ঞান উপেক্ষা বেদনা সহগত বলা হচ্ছে এখানে। তারপর এখানে আরেকটা জিনিস বলছে, চারি বাস্তু রূপ অর্থাৎ চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা উপাদারূপ। তাহলে উপাদারূপ কোনটা? চারি মহাভূতের
যে সৃষ্টিতে যে রূপ সেটা হচ্ছে উপাদান রূপ। তো এখানে আবার বলা হচ্ছে রূপ, শব্দ, গন্ধ, রস এই চারিটিও উপাদান রূপ। এটা সম্বন্ধে আমরা জানি যে চারি মহাভূতের কারণে রূপের সৃষ্টি, চারি মহাভূতের কারণে শব্দের, গন্ধ, রস এগুলো সবগুলোর সৃষ্টিও কিন্তু চারি মহাভূতের কারণে। উপাদান রূপের সহিত উপাদান রূপের মিলন সংঘর্ষণ আকারে উৎপন্ন হয় না। মানে এই জায়গাটা শুধু আমরা এতক্ষণ যেটা ইয়ে করছি, ধরেন আমার চোখের মধ্যে কোনো একটা আলম্বন যদি আপনি একদম আঘাত সংঘর্ষ হয় চোখের সাথে একটা, তাহলে কিন্তু ওইটা আর বিজ্ঞানে থাকবে না, ওটা আরো পরবর্তীতে চলে যাবে, এটা হয় সম্প্রতিচ্ছ সন্তিরণ এরকম তদালম্বনে চলে যাবে। শুধু এখানে বলা হচ্ছে সম্মিলন, চোখের সাথে আলম্বনের শুধু সম্মিলন বা একটু কানেকশনটা যদি হয় তখনই শুধু বিজ্ঞান থাকবে এটা। এই জন্য এই বিপাক বিজ্ঞান চতুষ্টয় উপেক্ষা সহগত। তাইলে বাংলা কায় বিজ্ঞান যেহেতু সংঘর্ষণ আকারে আমার শরীরের সাথে যেহেতু আলম্বনের সংঘর্ষ হলেই একমাত্র এখানে আমার চিত্ত উৎপন্ন শুরু হবে। এটা বিজ্ঞান হইতে পারে, সম্প্রতিচ্ছ হইতে পারে, সন্তিরণ হইতে পারে বা আদার্স যে চিত্তগুলো আছে আর কি। কিন্তু এই আমার শরীরের সাথে কোন একটা আলম্বনের মানে দূর থেকে সম্মিলনের মাধ্যমে কিন্তু আমার কোন ধরনের চিত্ত উৎপন্ন হয় না, যতক্ষণ পর্যন্ত না আমার শরীরের সাথে ওই আলম্বন না লাগবে। কিন্তু বাকি চারটা যে এখানে আলোচনা করা হচ্ছে, চোখ, আমার কান, আমার নাক, আমার জিহ্বা, এই চারটার সাথে কিন্তু আমার এই আলম্বনের শুধু সম্মিলনের মাধ্যমে কিন্তু আমার চিত্ত উৎপন্ন হবে। ওখানে যদি কোনো আলম্বন বা আমার বাস্তুগত বা আমার চোখের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এটা দুর্বল হবে, দুর্বল হইলে এটা আপনার উপেক্ষা সহগত হবে। দীপেন বাবু আর আলোচনা করতে হবে, এটা হয়েছে, সবার বোঝাতে হয়েছে না? অমিতা বড়ুয়া এবং ইন্দ্রা বড়ুয়া, কায় বিজ্ঞান দুঃখ বা সুখ সহগত কেন, এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করেন প্রত্যেকটা ওয়ার্ড। এটা কিন্তু আপনাদের দায়িত্ব রয়েছে এখন বুঝে নেওয়ার, দুজনে মিলে আপনারা বুঝে নেবেন এবং আমরা সবাই যেন বুঝতে পারি সেভাবে আলোচনা করবেন পুরো বিষয়টা। হ্যাঁ, মানে আপনারা বুঝে নেবেন এবং সবাইকে এটা আবার ডেলিভারিও দিতে হবে এখনই। আপনারা দুজনে ইয়া করেন আর আমরা সবাই শুনবো এখন। ইন্দ্রা বড়ুয়া এবং অমিতা বড়ুয়া। আপনাকে পারার জন্য বলছি না, আপনি জাস্ট প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট সুন্দর করে বুঝে নেন, বুঝে নিয়ে বুঝে শেষ হইলে নয়নবাবু যেমন এখন বুঝে টুঝে উনি আবার সবাইকে ডেলিভারি দিলেন, আমাদের এনি উপাসিকা যেভাবে সবাইকে ডেলিভারি দেন ঠিক সেভাবেও আপনারা এটা বুঝে নেন, আমরা সবাই মিলে আলোচনা করব, বুঝে শেষ এবার লাস্টের সার সংক্ষেপে আপনারা দুজন থেকে বলতে হবে এভাবে। আরম্ভ করেন। কায় বিজ্ঞান দুঃখ বা সুখ সহগত কেন? কায় বিজ্ঞানের আলম্বন কিন্তু স্পষ্ট, কঠিনতা বা কোমলতা, উষ্ণতা বা শীতলতা, ভারিত্ব বা বেগ, এই স্পষ্ট। আপনারা কায় বিজ্ঞানে কেন যাচ্ছেন দিদি? উপরটা ক্লিয়ার করেন, আপনারা চক্ষু বিজ্ঞান দিয়ে এটা বুঝছেন না? আমি কায় বিজ্ঞান পড়তে বলছি যে ওটা শেষ। কায় বিজ্ঞান বলতে হ্যাঁ, ওটা শেষ, উপরেরটা আমি তো আরো ভাবছি ওটা পূর্বে ওরে। উপরেরটা শেষ, উপরেরটা যা বুঝছে বুঝছে। আলম্বনের সংঘর্ষণ কায় প্রাসাদ অতিক্রম করিয়া সেই প্রাসাদ রূপের নিশ্রয় মহাভূতকে আঘাত করে, ভূতরূপের সহিত ভূতরূপের সংঘর্ষণ প্রবল, এই জন্য
কায় বিজ্ঞানের আলম্বন কিন্তু স্পর্শ। কায় বিজ্ঞান মানে আমাদের শরীরের বিজ্ঞান আলম্বন কিন্তু এখানে ওই স্পর্শ করার কারণে তো আমাদের কায় মানে শরীর, স্পর্শ মানে স্পর্শ করা, কঠিনতা, কোমলতা, উষ্ণতা, শীতলতা, ভারিত্ব বা বেগ, ওই যে চারি মহাভূতের এগুলো এই স্পষ্টব্য আলম্বনের সংঘর্ষণ কায় প্রাসাদ অতিক্রম করিয়া যে প্রাসাদ রূপের নিশ্চয় মহাভূতকে আঘাত করে। মানে স্পর্শকে আলম্বনের মাধ্যমে শরীর আর কি সংঘর্ষণ করিয়া কায় প্রাসাদ অতিক্রম করিয়া সেই প্রাসাদ রূপের নিশ্চয় মহাভূতকে, চারি মহাভূতকে আঘাত করে। ভূতরূপের সহিত ভূতরূপের সংঘর্ষণ প্রবল হয় তখন। এই জন্য কায় বিজ্ঞান কুশল বিপাকে সুখ দুঃখ সহগত এবং কুশল বিপাকে সুখ সহগত। যেমন মশকের কামড়ে দুঃখ সহগত কায় বিজ্ঞান উৎপন্ন হয়। মশায় কামড় দিলে যেমন আমাদের কষ্ট লাগে, দুঃখ উৎপন্ন হয়, সে পূর্বজন্মকৃত অকুশল কর্মের হেতুর কারণেও মানে এই হেতু দেহ দৃশ্য স্বভাব উৎপন্ন হয়েছে। মলয় প্রবণ স্পর্শে সুখ সহগত কায় বিজ্ঞান উৎপন্ন হয়। এখানে নিচের গুলো একটু বুঝতে পারতেছি না। পবন মানে বাতাস না, সেটা বুঝছি। ওই স্পর্শে সুখ সহগত কায় বিজ্ঞান উৎপন্ন হয়। হ্যাঁ, আপনি আপনার শরীরে যখন বাতাস লাগে, মৃদু বাতাস লাগে, হালকা হালকা বাতাস লাগে আপনার, তখন আপনার শরীরে স্বাভাবিকভাবে সুখ চলে আসে, শান্তি চলে আসে, সুখ সহগত কায় বিজ্ঞান হয় তখন। আচ্ছা, হালকা বাতাস সেরকম হবে, সেরকম হলে পূর্বজন্ম বাতাসে ধরেন সেই পূর্বজন্মকৃত কৌশল কর্ম হেতু দেহ, এটা মানে পূর্বজন্মকৃত কুশল কর্মের কারণে কিন্তু দেহের এই স্বভাব সম্পন্ন হয়েছে, মানে সে অনুভূতি শক্তি লাভ করছে। উপাসিকা ইন্দ্রা বড়ুয়া যেটা বুঝছেন এটা বলেন, এখন বই না দেখে এমনি যেটা বুঝছেন এগুলো মন থেকে বলেন। কায় বিজ্ঞান হচ্ছে কায়ের দ্বারা যে আলম্বনের স্পর্শ মানে কোমলতা, উষ্ণতা, শীতলতা, ভারিত্ব, বেগ, এগুলো অতিক্রম করিয়ে সেই ফসলের মহাভূতকে, অর্থাৎ মহাভূত বলতে ওই চারিভূত, মহাচারী ভূত থেকে যে উৎপন্ন হয় আমি বলতে পারবো না। দিদি, এটাকে মানে কঠিন ভাবে চিন্তা করার দরকার নেই, একদম সহজ ভাবে চিন্তা করেন। আগে আক্ষরিক যে মানে বর্ণনাটা আগে ওইটাই আপনারা ক্লিয়ার হয়ে যান, তাইলে আপনাদের আরো ক্লিয়ার হবে। আমিও অনেক কিছু বুঝতে পারি কিন্তু বান্তের মতো বলতে পারি না, দেখে আমি বলি না। কায় মানে কি? আমার শরীর। বিজ্ঞান মানে কি? এটা একটা চিত্ত। বিজ্ঞান মানে এটা একটা চিত্ত। আলম্বন মানে কি? কোন একটা রূপ, কিছু দেখা, ঠিক আছে, এবার কোন একটা বিষয়। আলম্বন মানে কোন একটা বিষয়। তিনটা বিষয় কিন্তু তিনটা শব্দ বহন করে এখানে। তাহলে শরীর, চিত্ত, কোন একটা বিষয়। আপনার শরীরে যখন কোন একটা মশা কামড় দিল, তখন আপনার দুঃখ বেদনা উৎপন্ন হলো। শরীরে কষ্ট পাওয়ার কারণে আপনার ভিতরে কি চিত্ত উৎপন্ন হলো? দুঃখ বেদনা উৎপন্ন হলো, এই তো। তাহলে আপনি খুব প্রচন্ড রোদের মধ্যে হঠাৎ করে একটা ছায়াযুক্ত স্থানে গিয়ে দাঁড়ালেন, হালকা বাতাস পেলেন, তখন আপনার শরীরে কি সুখ অনুভূত হবে, এই তো বিষয়। তাহলে এবার এখানে বলা হচ্ছে কি, এটা পূর্বজন্মকৃত অকুশল কর্মের কারণে শরীরের এরকম অনুভূতি আসতে পারে,
আবার কুশল কর্মের কারণে এরকম অনুভূতি আসতে পারে বা আসবে। ঠিক আছে, স্বভাব সম্পন্ন হইয়াছে মানে এরকম, ইদ্রিস মানে এরকম বা এই ধরনের স্বভাব সম্পন্ন হইয়াছে। মানে বিষয়টা বলতে গেলে অনেক বড়, আপনি সংক্ষেপে বুঝতে গেলে এইটুকুই। শরীরের সাথে কোন একটা আলম্বনের সংঘর্ষের কারণে বা স্পষ্টব্য বলতে কি সরাসরি স্পষ্ট হওয়ার কারণে আপনার শরীরের মধ্যে সুখ অথবা সুখ বেদনা উৎপন্ন হওয়া, এইটুকু বিজ্ঞান চিত্ত উৎপন্ন হওয়াই হচ্ছে এখানে কায় বিজ্ঞান দুঃখ বা সুখ সহগত কেন, এই জায়গাটা বুঝাচ্ছি এখানে। উপাসক জ্ঞানশ্রী সিংহ আর আলোচনা করতে হবে এটা নিয়ে, উপাসিকা এনে বড়ুয়া এটা নিয়ে আর আলোচনা করতে হবে কি? আনতে হবে, আর তো লাগবে না, বুঝা যাচ্ছে। বুঝে গেছেন না? হ্যাঁ, তাহলে আমাদের এনে বড়ুয়া সবার জন্য আর একটু বলেন তো দেখি। বলতে ঠিক আছে তো মামা যেটা বলেছে সেটাই তো, এখানে সেটাই তো বোঝা যাচ্ছে। চলে যাই এ পরেরটাতে। না ঠিক আছে। সম্পত্তির চিত্ত অপেক্ষা সহগত কেন? আমাদের একটা বিষয় মনে রাখা উচিত বা মনে রাখবো আমরা, মনুষ্যলোককে যদিও বা আমরা বলি যে এটা সুগতি, কিন্তু অনেকাংশে আমরা এটা সুগতি বলি, কিন্তু সুগতি বা স্বর্গলোক কিন্তু 6টা গুলো স্পেশাল আছে। আর মনুষ্যলোক সুগতি এবং দুর্গতির মিডল স্থান। এটাকে সরাসরি সুগতি বলা যায় না এক অর্থে। না বলতে পারার কারণ হচ্ছে যে আমাদের এই দেহ 4 মহাভৌতিক, দেবলোকের দেহ 4 মহাভৌতিক, তবে ওখানে এমন এমন কিছু সেন্সর নাই যে সেন্সরগুলোর মাধ্যমে দুঃখ অনুভব করা যায়। দুঃখ অনুভব করা যায় এমন সেন্সর বিদ্যমান নাই দেবলোকের সেন্সরগুলোতে। আমাদের যেমন পঞ্চ ইন্দ্রিয় আছে, দেবতাদেরও আছে এটা। আমরা পড়েছিলাম, মনে আছে? দেবতাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, ষড় ইন্দ্রিয় আছে, পড়েছিলাম, মনে আছে? কিন্তু আমাদের এই ষড় ইন্দ্রিয় দ্বারা আমরা সুখ এবং দুঃখ উভয় ফিল করার মতো অবস্থা আমাদের আছে, বুঝা গেছে? কিন্তু দেবতাদের উভয় ফিল করার মতো পরিস্থিতি নাই। এটা 2টা নিতে পারে না, এটা শুধু একটা নিতে পারে, সুখটা নিতে পারে, দুঃখ নেওয়ার ক্ষমতা নাই। এবং নারকীদের সুখ নেওয়ার ক্ষমতা নাই, শুধু তারা দুঃখ নিতে পারে। তাদের বডি এটাও 4 ধাতু দ্বারা তৈরি হইলেও এমনভাবে তৈরি হয়েছে কর্মজ কারণে, এটা শুধু দুঃখই অনুভব করতে পারে, সুখ অনুভব করার কোনো শক্তি ক্ষমতা তাদের নাই। প্রেতলোকের মধ্যে ভিন্নতা রয়েছে কিছু কিছু, সময় মাফিক এবং তাদের কর্মমাফিক কিছু কিছু ব্যাপার ভিন্নতা রয়েছে, এবং তীর্য প্রাণীতেও কিছু কিছু ব্যাপার ভিন্নতা রয়েছে। এখানে মাঝে মধ্যে সুখ ফিল করার মতো অবস্থা থাকে তীর্য প্রাণীতে এবং প্রেতলোকে, অসুর লোকে, এগুলোতে থাকে। কিন্তু নারকীদের জন্য এটা স্পেশালি কখনো সুখ অনুভব করার মতো অবস্থা তাদের শারীরিক কন্ডিশন নাই, এবং দেবলোকে দুঃখ অনুভব করার মতো কোনো শারীরিক কন্ডিশন নাই। আর এই মনুষ্যলোক সুখ দুঃখ উভয় কর্মফল এখানে ভোগ করতে পারে, যদিও বা আমাদের প্রথম প্রতিসন্ধি চিত্তটা কিন্তু কুশল চিত্ত। ওই চিত্ত দিয়ে আমি দেবলোকেও যেতে পারতাম, আবার মনুষ্যলোকে যেতে পারতাম। ওই চিত্ত যখন শক্তিশালী হয় তখন দেবলোকে চলে যায়, ওই চিত্ত যখন একটু দুর্বল হয় তখন মনুষ্যলোকে আসে। তবে হ্যাঁ, ওই চিত্ত এমন হইলেও এখানে কিন্তু উভয় বিষয়ের ফল দেওয়ার মতো সুযোগ থাকে, কুশল এবং অকুশল 2 বিষয়েরও ফল এখানে উৎপন্ন হয়। দেবলোকে গেলে তখন অকুশলের ফল বিপাক উৎপন্ন হতে পারে না।
আমরা যেগুলো এখানে মনুষ্যলোকে ফিল করার ব্যাপার তৈরি হয়ে যায়, উৎপন্ন হয়ে যায়, এটা কিন্তু দেবলোকে উৎপন্ন হবে না। এই জন্যই আমরা আগে যে 4টা বিজ্ঞান পড়েছিলাম ওগুলো দুর্বল থাকে বাস্তু অথবা আলম্বন, সেজন্য এটা ভালো করে সংঘর্ষণ হয় না, সংঘর্ষণ আকার উৎপন্ন হয় না। কিন্তু কায়িক যে স্পষ্টব্য এগুলো কিন্তু এটা কায়ের উপরের অংশ ভেদ করে নিচের এর উপরে যে সেন্সর আছে সেন্সরের পার্টটা অতিক্রম করে আবার ভিতরের যে আমাদের অংশ আছে চারিধাতুর অংশ আছে ওখানেও এটা সংঘর্ষণ করে যায়। যেমন মশার উদাহরণ দেওয়া হয়েছে। মশাটা হচ্ছে যে আমার অতীত জন্মের অকুশল কর্মের বিপাক, এর কারণে এটা উৎপন্ন হয়েছে এবং এটা সংঘর্ষণটা আমার উপরের স্কিন বা সেন্সর ভেদ করে নিচেও সংঘর্ষিত হয়েছে, মহাভূতের সঙ্গে মহাভূতের সংঘর্ষ হয়েছে, হয়ে তখন দুঃখ বেদনা উৎপন্ন হয়েছে। এই জন্য কায় বিজ্ঞান দুঃখ সহগত, আর উপেক্ষা সহগত থাকতে পারে না এগুলো কায়ের বেলায়। আর মলয় হচ্ছে যে মলয়, পবন হচ্ছে বাতাস, আর মলয় হচ্ছে যে কি বলবো এটা মৃদু বলা যাবে মনে হয় বানতে। হ্যাঁ মৃদু বাতাস, মলয় হচ্ছে মৃদু বাতাস, আরাম বাতাস আরাম। মৃদু আর কি বানতে আস্তে আস্তে হালকা বাতাস, যেটা কোনো আস্তে আস্তে হালকা বাতাস না, এটা আরাম বাতাস। এটা হচ্ছে যে আপনার যখন ঠিক কনকনিয়া ঠান্ডা কাল তখন হালকা হালকা গরম বাতাস, এটা আরাম বাতাস, বুঝছেন? তারপরে যখন এখানে আপনার এখানে গটকুটে গরম পড়তেছে এখন 40 ডিগ্রি, এখানে মোলায়েম এসির বাতাস, এটা হচ্ছে যে মলয় বাতাস, বুঝছেন? মলয় বাতাসের অর্থ হচ্ছে যে আমার মনে যখন যেমন চাই, এটা মলয় বাতাস এর সরাসরি ব্যাখ্যা। আমরা আগে করতে পারি নাই এটার ইয়েটা, এখন এনে লিখে রাখতে হবে। এটা হয়তো ইয়াতেও ডিকশনারিতেও থাকবে না এরকম ভাবে। মলয় পবন, মলয় হচ্ছে আমার মনের মতো বাতাস। এই মনের মতো বাতাসগুলো উৎপন্ন হইলে এটা উপরের সেন্সর ভেদ করে ভিতরেও এটা সংঘর্ষণ করে, বিদায় এটা সুখ এবং দুঃখ বলে এটার মধ্যে উল্লেখিত হয়েছে। এজন্য কায়িকের বেলায় সুখ এবং দুঃখ সহগত কায় বিজ্ঞান উৎপন্ন পূর্বজন্মকৃত অকুশল কর্ম হেতু, এটা পূর্বজন্মের অকুশল কর্মের হেতু দেহ ঈদৃশ্য স্বভাব সম্পন্ন হইয়া থাকে। এই আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, আমার এই দেহ পূর্বের অকুশলকেও বহন করার ক্ষমতা রাখে, অনুভব করার ক্ষমতা রাখে। মনুষ্য দেহ, দেবদেহে এটা সম্ভব না, দেবদেহে কোনো রকমের দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। মলয় প্রবণ স্পর্শে সুখ সহগত কায় বিজ্ঞান উৎপন্ন হয়, তখন সুখ সহগত কায় বিজ্ঞান উৎপন্ন হয় এরকম মনের মতো বাতাস যখন আসে তখন। পূর্বজন্মকৃত কুশল কর্ম হেতু দেহ ঈদৃশ্য স্বভাব সম্পন্ন হয়ে থাকে। আমার কুশল কর্মের প্রভাব আছে, এই জন্য আমি ওরকম মনের মতো করে বাতাসগুলো অনুভূতিগুলো আমি পেয়ে থাকি। এইরূপ স্পর্শে এইরূপ বেদনা উৎপন্ন হয়, এরকম স্পর্শে এরকম বেদনার উৎপন্ন হয়। এদূর পর্যন্ত আলোচনা। তারপরে সম্প্রতি চিত্ত কেন উপেক্ষা সহগত হয়, এটা কে আলোচনা করবেন? 5 মিনিট আছে, এমনি আলোচনা করার সময় নাই। তারপরও কে আলোচনা করবেন? স্বেচ্ছায় কেউ রাজি থাকছেন না আপনারা নিজেরা নতুনদের মধ্যে? স্বেচ্ছায় করলে এগুলো হয় কি চিত্ত যে এগুলো এনে সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, হ্যাঁ ওই শক্তিশালী চিত্তটা হবে আর কি। স্বেচ্ছায় যারা করতে চাইবেন তাদের এগুলো এটা হবে। এজন্য
স্বেচ্ছায় আমি বলাজুরি করলে তখন সহস্কারিক হয়ে যাবে, বলাজুরি পড়াইলে তখন সহস্কারিক হবে, অসস্কারিক আর হবে না। ভান্তে ওই যে সম্প্রতিচ্ছ চিত্ত তো আমরা আগেও পড়েছি যে ওই যে বিনা বাধায় যেগুলো আসতে থাকে আমাদের চিত্তে, না যেগুলো মানে এটা এক কথা, এটা হচ্ছে যে হয় কেন। আমরা এতক্ষণ তো আমরা মনে করেন ইয়াটা জেনেছিলাম, আমরা উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান হতে চারি বিজ্ঞান এগুলো আমরা জেনেছি, এগুলো উপেক্ষা সহগত হয় কেন, কেন দিয়ে এবার উত্তর করেছে ওরা। হয় এটা জানি, এইভাবে এটা হয়, কিন্তু কেন হয় এটা এখানে গিয়ে আমরা জানলাম। তারপরে কায় বিজ্ঞান আবার সুখ সহগত দুঃখ সহগত হচ্ছে কেন দিয়ে এটা আবার উত্তর দিল, এটা আমরা জানলাম এখন। আবার সেম ভাবে এটাতে 3টা পার্ট, সম্প্রতিচ্ছ চিত্তের আরেকটা পার্ট আছে না এখন, সম্প্রতিচ্ছ চিত্ত উপেক্ষা সহগত হয় কেন। আবার আমরা ওই চারি বিজ্ঞান দেখলাম, চক্ষু শ্রুত হতে শুরু করে রস গন্ধ এগুলো 4টাকে দেখলাম, এবার এটা উপেক্ষা সহগত ছিল। এখন সম্প্রতিচ্ছ চিত্ত এটা উপেক্ষা সহগত হয় কেন, এটার আলোচনা। এটা হচ্ছে ওইটা মানতে যেটা চক্ষু বিজ্ঞান আদি উপেক্ষা সহগত কেন হয়, এটা বুঝলে সম্প্রতিচ্ছ চিত্ত উপেক্ষা সহগত কেন হয় এটা উত্তর দেওয়া একদম ইজি। আমি বুঝিনি কথাটা, আবার অর্থাৎ ওই যে পঞ্চবিজ্ঞান যেগুলো মানে 4টা বিজ্ঞান যেগুলা চক্ষু বিজ্ঞান উপেক্ষা সহগত কেন হয়, এটা যদি বুঝে থাকে তাহলে এটা সম্প্রতিচ্ছ চিত্ত উপেক্ষা সহগত কেন হয় এটা উত্তর দেওয়া ইজি। ওইটা বুঝলে এটাও বুঝবে। ঠিক আছে, তাহলে স্বেচ্ছায় কি ইয়ে করতে চাচ্ছেন, নতুনদের মধ্যে কেউ আলোচনা করতে চাচ্ছেন? ঠিক আছে, এ নিয়ে আলোচনা করে ফেলেন তো এটা। ওখানে আমরা চক্ষু বিজ্ঞানের যেটা উপেক্ষা সহগত কেন হয় সেটা আমরা জানলাম যে আলম্বনের দুর্বলতার কারণে বা চোখের আর ইন্দ্রিয় আর আলম্বনের দুর্বলভাবে সম্মিলিত হয়েছে বিদায় সেটা মনোরম বা অমনোরম কোনো কিছুই ওখানে অনুভব করতে পারে নাই বিদায় এটা উপেক্ষা সহগত হয়েছে। আর সম্প্রতিচ্ছ হচ্ছে যে সেম ওইটা, ওনারা ওই আলম্বনটা দুর্বলভাবে গ্রহণ করেছে বিদায় বা এটা হয় নাই আর কি, এটা দুর্বলভাবে সম্মিলিত হয়েছে বিদায় মনোরম অমনোরম কোনো কিছুই করতে পারে নাই বিদায় এদিকে সম্প্রতিচ্ছ সেজন্য ওইটাও উপেক্ষা হয়েছে। এটা যদি চক্ষু বিজ্ঞান আর আলম্বন যদি এটা যদি বিনা বাধায় বা ওখানে মনস্কার বা আলম্বন ইন্দ্রিয় তিনটার সম্মিলনে যদি উৎপন্ন হয়ে যায় চক্ষু বিজ্ঞান তাহলে সন্তীর্ণ সেটা বিনা বাধায় গ্রহণ করে ফেলে। এখন ওরা ওইদিকে দুর্বলভাবে গ্রহণ করেছে বিদায় সেজন্য উপেক্ষা সহ সম্প্রতিচ্ছ সেজন্য দুর্বলভাবে এটা সম্মিলিত হয়েছে, এটাই দুর্বলভাবে গ্রহণ করেছে সেজন্য এটা হচ্ছে উপেক্ষা সহগত। খুব সুন্দর করে বুঝিয়েছেন আমাদের উপাসিকা এনে বড়ুয়া। নয়ন বাবু একটু সকলের জন্য আরেকটু পরিষ্কার করেন তো বিষয়টা। নয়ন বাবু কোথায়? হ্যাঁ আমি কোন একটা কাজের মানে উত্তর ফোন আসছে তো বুঝতে পারিনি। সর্বনাশ। আমি তাহলে আরেকটু করে ক্লিয়ার করে বলি। প্রথমে বিজ্ঞান থেকে বলি আপনি কেন উপেক্ষা হয়েছে সেটা। বিজ্ঞান আমরা চক্ষু বিজ্ঞান পড়েছি, চোখ রূপ এবং মনস্কার 3টার সম্মিলনে উৎপন্ন হয় কি আমাদের চক্ষু বিজ্ঞান। আবার তিনটার যদি কোনোটার একটু যদি দুর্বল ভাবে হয় বা আলম্বন অমনোরম ছিল বা পরিষ্কার ছিল না স্পষ্ট ছিল না বা আমি চোখের দ্বারা এটা সুস্পষ্ট বা দূরে ছিল সেজন্য এটা ঠিক মতো দেখতে পারি নাই বা ওই জায়গায় আমার মনস্কার ছিল না সেজন্য সেটা উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান হয়ে গেল। আর ওইটা আর যেটা চক্ষু বিজ্ঞান যখন উৎপন্ন হয়েছে তখন সম্প্রতিচ্ছের কাজ হচ্ছে যে সম্প্রতিচ্ছ সেটা বিনা বাধায় কোনো ধরনের কোনো বাধা ছাড়াই ওই চক্ষু বিজ্ঞানকে ও গ্রহণ করলো। হ্যাঁ এটাই আমি দেখেছি, এটাই এই জিনিসটা আমি দেখেছি সেটা সম্প্রতিচ্ছ গ্রহণ করলো, এটা হচ্ছে সম্প্রতিচ্ছ।
আর ওইটা যে উপেক্ষা হয়েছে, অর্থাৎ ওই আলম্বনের দুর্বলর কারণে বা মনস্কারের অভাবের কারণে, সেটা উপেক্ষা যখন হয়ে গেছে, তো সম্প্রতীচ্য সেজন্য চক্ষু বিজ্ঞানটা যখন দুর্বল বা উপেক্ষা হয়ে গেছে, সেজন্য সম্প্রতীচ্য এদিকে এসে সেটাও দুর্বল হয়ে গেছে। উনিও সেটা স্পষ্টভাবে সেটা ঠিক করে গ্রহণ করতে পারে নাই। এখানে একটা কথা, এই যে মনস্কার না থাকলে তো এটা বিজ্ঞান পর্যন্ত তো যাবে না। মনস্কার গিয়েছে, মনস্কার একদম হয়তো আনমনা ছিল। তিনোটা কিন্তু লাগবে, বিজ্ঞান উৎপন্ন হতে হলে তিনোটা লাগবে। আর উপেক্ষা সহগত এখানে তিনোটার যদি যে কোনো কিছুর একটা অভাব হয়, তাহলে সেটা বিজ্ঞান হবে না, সেটা উপেক্ষার মধ্যে চলে যাবে, সেজন্য উপেক্ষা হয়ে গেছে। দীপেন বাবু খুব সুন্দর কথা বলেছে, এটা বুঝে নিয়েছেন খুব ভালো। না থাকলে ডাইরেক্ট যদি একদমই না থাকে তাহলে বিজ্ঞান হবেই না, ছিল এখনো আদা আদা, বা যতটুকু দরকার ততটুকু ছিল না, যত পার্সেন্ট প্রয়োজন ছিল তত পার্সেন্ট ছিল না। হ্যাঁ, যে কোনো একটা কিছুর এরকম অপূরণ ছিল, যথাযথভাবে ছিল না, বা দুইটা পুরো ছিল কিন্তু দেখা যাচ্ছে এদিকে রূপের বেলায় পুরো নাই, অথবা রূপ পুরো ছিল আমার মনস্কার পুরো নাই, অথবা মনস্কার পুরো ছিল বাস্তু ঠিক নাই। যে কোনো একটা না একটা যদি এরকম হয় তাহলে হবে না। এগুলো সবগুলোর এট এ টাইম উপস্থিতি থাকতে হবে একই রকম, মানে 100 করে সবগুলো থাকতে হবে, তাইলে এটা পরিপূর্ণভাবে গড়াইতে পারবে যতদূর যাওয়ার। হ্যাঁ, তাও প্রত্যেকটার পার্সেন্টেজ অনুসারে যেতে থাকে। আবার পার্সেন্টেজ থাকলো, সব কিছু থাকলো, এদিকে ধাম করে কিছু একটা আওয়াজ হলো, খাওয়ার সময় আপনি খাচ্ছেন, ওই খাবার ইয়াটা চলে যাবে আপনার, ওটা অতটুকুতে কেটে যাবে, যত সুস্বাদু হোক না কেন। এর থেকে যখন একটা বড় সাউন্ড কানে আসলো, তখন আপনার ওদিকেই মন চলে গেছে, আর এদিকে এই চিত্রটা এতটুকুতে শেষ হয়ে গেছে। বুঝেন নাই? সবগুলো ঠিকঠাকই ছিল, সবগুলোর পয়েন্ট 100 ছিল, থাকলেও হঠাৎ করে আপনার একটা শব্দবিজ্ঞান উৎপন্ন হলো বেশি প্রকট, শব্দবিজ্ঞানের দিকে এটা কেটে ওদিকে চলে গেল, তো ওটা ওখানে এটা স্টপ হয়ে গেল। সেজন্য মনে করেন স্টপ যখন হচ্ছে তখন এটা সম্প্রতিচ্য চলতেছে, সন্তিরণ চলতেছে, ওখানে স্টপ হয়ে গেল, এরকমও হতে পারে। তাহলে শেষ আজকে, না দূরে হয়ে গেছে না এটা? চক্ষু প্রবৃত্তি দ্বিপঞ্চ বিজ্ঞানের, চক্ষু প্রবৃত্তি দ্বিপঞ্চ বিজ্ঞানের, দ্বিপঞ্চ বিজ্ঞান বলতে আমরা সবাই মনে রাখতে হবে এটা, এখানে আবার টিকা দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, এই পঞ্চবিজ্ঞান কুশল এবং অকুশল হিসাবে দ্বিপঞ্চ বিজ্ঞান। কুশলে কিভাবে এই পঞ্চবিজ্ঞান যায়, অকুশলে কিভাবে পঞ্চবিজ্ঞান যায়, এ নিয়ে এটা কালকে আমরা ফ্রান্সের ক্লাসে আলোচনা করেছিলাম, মনে আছে? কিভাবে হয় এটা এমনি বইয়ে লেখা নাই, ঠিক আছে, এটা আমরা কালকে আলোচনা করে শেষ পর্যন্ত স্থির সিদ্ধান্তে পৌঁছেছি, জানা হয়েছে। দ্বিপঞ্চ অর্থাৎ 10, এই দ্বিপঞ্চ বিজ্ঞানের পরই সম্প্রতীচ্য চিত্ত উৎপন্ন হয়, কিন্তু ইহাদের বাস্তু পার্থক্য রহিয়াছে, চোখেরটা চক্ষু বাস্তু, কানেরটা কান বাস্তু, হ্যাঁ, এভাবে বাস্তুর কিন্তু পার্থক্য রহিয়াছে। চক্ষু বিজ্ঞানের বাস্তু চক্ষু, শ্রোত বিজ্ঞানের বাস্তু শ্রোত, ঘ্রাণ বিজ্ঞানের বাস্তু নাক, জিহ্বা বিজ্ঞানের বাস্তু হচ্ছে যে জিহ্বা, কায় বিজ্ঞানের বাস্তু হচ্ছে যে কায়, সম্প্রতীচ্য চিত্তের বাস্তু হচ্ছে যে হৃদয়। বুঝা গেছে? এগুলো সবগুলোর বাস্তু আলাদা আলাদা করে আছে, কিন্তু সম্প্রতীচ্যের বাস্তুকে আমরা এগুলোকে মনোধাতু বলি, মনোধাতু ত্রিক হিসেবে চিহ্নিত করেছিলাম, মনে আছে এনি? হ্যাঁ। কেন বলছিলাম যে মনোধাতু ত্রিক? এগুলো ওই যে হৃদয়, এটার বাস্তু হচ্ছে যে হৃদয়, এখন এটা হৃদয়ের কানেকশন চলতেছে যে এখানে, আমি বাইরে থেকে ওটা আর নেই নাই, বাইরে থেকে একবার নেওয়া হয়েছে প্রথমবার,
পরে পরে কিন্তু এটা ভিতরে ভিতরে কার্যক্রম চলতেছে হৃদয়ে হৃদয়ে, পরের কার্যক্রমগুলো হৃদয়ে হৃদয়ে, তখন বাস্তু হচ্ছে যে হৃদয়, এখানে স্পষ্ট বিষয়টা। হ্যাঁ, সম্প্রতিচ চিত্তের বাস্তু হচ্ছে যে হৃদয়, 2 দিয়ে আবার টিকা দেওয়া হয়েছে। বাস্তু ও হৃদয় বাস্তু সম্পর্কে তৃতীয় পরিচ্ছেদে বাস্তু সংগ্রহের মধ্যে আমরা এটা পাবো। আচ্ছা, সম্প্রতিচ চিত্তের বাস্তু হৃদয়, দ্বিপঞ্চ বিজ্ঞানের বাস্তুর সহিত সম্প্রতিচ চিত্তের বাস্তুর পার্থক্য রহিয়াছে। এই পার্থক্য হেতু সম্প্রতিচ্ছ চিত্ত স্বপক্ষীয় বাস্তুর সাহায্য পায় না। স্বপক্ষীয় বাস্তুর সাহায্য পায় না। এই পার্থক্য হেতু সম্প্রতিচ্ছ চিত্ত স্বপক্ষীয় বাস্তুর সাহায্য পায় না। যখন এখানে এটা হৃদয়ের মধ্যে চলে যায়, পরবর্তীতে সে এটা মনে করে চোখের দিয়ে আসলো, রিপিট, সে আবার চোখের সাহায্য আর পায় না সে। এখন এটার বাস্তু হচ্ছে যে হৃদয়, আর হৃদয় থেকে এই সাহায্য এটা আসতেছে না, মানে এটা চক্ষু বিজ্ঞান, তো পুনরায় আবার সে চোখ থেকে সে সাহায্যগুলো আর পুনরায় সে পায় না। এটাই হচ্ছে যে এখানে বোঝাচ্ছে, সাহায্য পায় না, এই জন্য দুর্বল, এই জন্য দুর্বল। আমাদের এনি যেটা বুঝিয়েছে একদম প্রথম কথা, এটাই যথাযথ, মানে আমি প্রথম যেভাবেই গ্রহণ করেছিলাম সেভাবেই চলতেছে। আমি এখানে বাস্তু যদিও বা আলাদা, এখন হৃদয় বাস্তু, কিন্তু হৃদয়ে তো এটা আর বানাচ্ছে না, এটা বানা হয়ে আসছে যে, তো ওই চোখ থেকে বাইরের থেকে পুনরায় তো সে আর বানাচ্ছে না এখানে। এখন এখানে গিয়ে পুনরায় সে আর চোখের থেকে আর আবার সাহায্য কিন্তু নিচ্ছে না, যা আগে গ্রহণ করেছে তাতেই সে চলমান। সেই জন্য আগে যেভাবে সংগঠিত হয়েছে এটা এখনও সেই অবস্থাতেই আছে। পূর্বে যেহেতু এটা ইয়ে ছিল, দুর্বল ছিল, এখনও দুর্বল, দুর্বলের কারণে এটা পূর্বেও আমার উপেক্ষা ছিল, এখনও উপেক্ষা, এই জন্য বলা হচ্ছে যে এটা উপেক্ষা থাকে। এবং এই দুর্বলতা প্রযুক্ত স্ফীত অস্ফীত কোনরূপ আলম্বনের রস অনুভব করিতে পারে না। এখানেও সেম অবস্থাতেই থেকে যায়, সম্প্রতিচ্ছতে গেলেও এখানে কোনো রস আস্বাদন করার কোনো ব্যাপার এখনও থাকে না, পারে না। সেজন্য ইহা উপেক্ষা সহগত। আমাদের এনি খুব শর্ট কথা, অল্প কথা খুব সুন্দর করে বুঝে ফেলছিল, আপনারাও নিশ্চয়ই এবারে বুঝে গেছেন। এই দূরে না বুঝলে আমার আর তো কোনো এমনি ইয়া নাই, তারপরেও আপনারা যদি না বুঝে থাকেন জিজ্ঞেস করবেন, আমরা তারপর আরও নতুন নতুন উদাহরণ উপমা সবসময় বের করার চেষ্টা করব। আপনারা যত ইয়ে করবেন এগুলো নিয়ে তত বেশি আলোচনা হবে, হ্যাঁ, গবেষণা হবে। যাই হোক, সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের সকলকেই অতীব প্রীতি এবং অভিনন্দন এবং মৈত্রী নির্ঝরণ করছি। আপনারা যে আমার সঙ্গে এভাবে ধর্ম আলোচনায় যুক্ত আছেন, এটা আসলে খুব কঠিন বিষয়। এগুলো যে কারোর সঙ্গে আমি মাঝে মধ্যে গেলে আমি ওদের ধৈর্য পরীক্ষা করে দেখি, ওরা বলে যে বানতে আপনার এগুলো শুনতে গেলে মাথা কীরকম চক্কর মারে উঠে আমাদের, বুঝছেন তো। মানে 1 ঘন্টা বা আধা ঘন্টা তাদের সঙ্গে কথা বলি, বলছে বানতে আপনার কথাগুলো শুনলে মাথা চক্কর মারে উঠে, এগুলো মানে একটু চিন্তা করতে গেলে কীরকম একটা মাথা চক্কর মারে উঠে। আর সেই জায়গাতে আপনারা এত দীর্ঘ লং টাইম যে এই বিষয়ের সঙ্গে, হ্যাঁ, সেহেতু আপনাদেরও প্রত্যেকের এরকম লাগারই কথা। যারা নতুন আছেন তো তাদের লাগতেছেও, অনেকেই বলতেছেন, হ্যাঁ, কিছু কিছু কথা সুন্দর সুন্দর লাগে, মজার মজার কথাগুলোও আসে, এজন্য হয়তো ভালো লাগাগুলো ফিল করেন। কিন্তু অধিকাংশ কথাগুলোই কিন্তু এগুলো খুব ব্রেনের সঙ্গে অ্যাটাচমেন্ট করতে হয়, সংযুক্তি করতে হয়, তখন অন্যরকম হয়ে যায় আমাদের কার্যক্রমগুলো। তা এত কষ্ট দুঃখ সহ্য করেও যে আপনারা বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি প্রসন্নিত হয়ে, হ্যাঁ, এই যে ক্লাসের মধ্যে সংযুক্ত রয়েছেন, সেজন্যই আপনাদেরকে অতীব প্রীতি এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং পুণ্যদান করি সদা সর্বদা।
আমরা এতক্ষণ যাবৎ এই পুণ্যকর্মের মধ্য দিয়ে যা কুশল সঞ্চিত হয়েছে সকল কুশল রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধব দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রতি আদি দানে সম্পৃক্ত করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্মাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। साधु अभिवदनशीलच्च नित्यं वर्धतेनुचत्तरोदमं वर्धन्ति एवं सुखं बलं आयु आरोग्य संपत्ति सग्ग संपत्तिमेव च अतो निब्बान संपत्ति निनाथ समिज्जतु ते।